হ্যাঁ শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। আমি খন্দকার সোহেল রানা। দেশের ও দেশের বাইরে আমার যত ভাইরা আছেন, এটা কি বলবো, বেকার বেকার ভাইরা আছেন, আমি তাদের জন্য একটা জিনিস নিয়ে আসছি। মানে মানে কি বলবো, একজন লোক হুট করে আমাকে গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখ আমাকে একটা ফোন আসে বাইরে থেকে। তখন আমাকে বলে, ভাই আমি বিদেশ থেকে বলছি, আমার নাম মাইনুদ্দিন। তো ওনার সাথে আমার অনেকক্ষণ কথা বলার পরে আস্তে আস্তে ওনার সাথে কথা হয়। উনি ফার্স্ট টাইম আমাকে বলে ওনার 2-3 হাজার কবুতর, 1400 কবুতর এরকম। তা আমি অবাক হয়ে যাই, তো ব্যাপারটা কি। পরে ওনার সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করি। কথা বলতে 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 এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি হয়ে যায় যে তার সাথে কথা বলার সাথে তখন আমি অবাক। খালি মানে সে আমাকে যতই কথা বলে, তার যতই মানে মানে খামারটা দিয়ে কথা বলে, আমি তত অবাক হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব। তো আমি তার এইসব দেখে এত তার চেয়ে অনুভূত, তাকে আমি তখন একটা রিকোয়েস্ট করলাম যে ভাই, আপনি আমার বাংলাদেশের যে কোটি কোটি যে আমরা বেকার লোক আছি, আমার বেকার যে লোক মানে ভাইরা আছে, তাদের একটা অনুপ্রেরণা হিসেবে দাঁড়াবেন। আপনি তাদের এই কোটি লোকের দোয়া পাবেন যদি আপনি আপনার এই ভিডিওগুলো ছোট ছোট আকারে আমাকে দেন। আমি একটা ভিডিও করে ইউটিউবে দিব, যাতে আমাদের বেকার সমস্যার সমাধান হইতে পারে। যে উনি একটা লোক যদি এইভাবে এরকম করতে পারে, তা আমি ছেলে পারবো না কেন? তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন। 3টা পর্ব আমি করবো ইনশাল্লাহ। এখন প্রথম পর্বটা দিতেছি, দেখবেন। মাইনুদ্দিন ভাইয়ের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ আপনাকে অনেক হেদায়েত দান করুক, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আল্লাহ আপনি এই বেকার সমস্যার যে আমাদের যে বেকার ভাইরা আছে, বোনরা আছে, তাদের আপনি মাসিয়া থাকবেন ইনশাল্লাহ। তো আপনারা দেখবেন আমার ভিডিওটা, আশা করি। ইউটিউবে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন ইনশাল্লাহ। জানি আমরা বাংলাদেশে যত যে যুবক যুবতী কিংবা বেকার ভাইরা আছে, আমরা কৃষির উপরে জানি আগাইতে পারি ইনশাল্লাহ। আপাতত রাখি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাহিরে সমস্ত কৃষক এবং কৃষানীকে সাদর অভিনন্দন। আমি মোহাম্মদ মাইনুদ্দিন। আমি সৌদি আরবের একজন প্রবাসী। আল কাসিম ডিস্ট্রিক্ট নাভানিয়া শহরের পাহাড়ি এলাকায় আমি ছোট্ট একটা ফার্ম তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। তো যারা আজকে সৌদিতে আছেন, ইকামার একটা বিশাল ঝামেলাতে আছেন এবং বছর শেষে বা প্রতি মাসে একটা ইকামার জন্য একটা এক্সট্রা খরচ, রুমের একটা খরচ, রুম ভাড়ার একটা খরচ, নিজের একটা খরচ, ফ্যামিলির একটা খরচ, সব কিছু নিয়ে যারা একেবারেই মানে হতভম্ব হয়ে আছেন এবং খুব কঠিন একটা পরিস্থিতির উপর দিয়ে আপনারা সময় পার করছেন, আমি তাদের সকলকে বলবো যে আপনারা আমার মতো শুরু করুন এবং ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। যদি ন্যায় নিষ্ঠার সাথে করেন তাহলে আপনারা ঠকবেন না। আর দেশে যারা বেকার রয়েছেন, যারা অনেক বেশি তিক্ততা, ফ্যামিলির অনেক বেশি তিক্ত মনোভাব সহ্য করার পরেও ফ্যামিলিতে রয়েছেন, তাদের সকলকে আমি বলবো যে আমাকে ফলো করেন, আমাকে দেখেন, আমার অবস্থান দেখেন, আমি কি থেকে কি করছি, কিভাবে করছি, এবং একা এত কিছু করা আমার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আপনি কেন নয়? আপনার বেলা কেন এটা সম্ভব হবে না? কেন তিক্ত মনোভাব নিয়ে আপনি ফ্যামিলিতে পড়ে থাকবেন? আপনার পেছনে টাইটেল বেকার এটা লাগা থাকবে কেন? তো কথা না বাড়িয়ে আসুন, আমি যে এখানে প্রোডাক্টগুলো তৈরি করেছি, এই প্রোডাক্টগুলো তৈরি করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলো যে আমি দেশের মানুষের সামনে, বাংলাভাষী মানুষের সামনে তুলে ধরবো, এই চিন্তাটা আসলে আমার মাথার মধ্যে ছিল না। তো আল্লাহ একটা ব্যক্তিকে উত্তম মর্যাদা দান করুক, জাযায়ে খায়ের দেখ। তিনি হচ্ছেন মিরপুর শেওড়ার আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহেল রানা ভাই, খন্দকার সোহেল রানা ভাই। তো ওনার অনুরোধেই আসলে আমি এই ভিডিওগুলো তৈরি করার চিন্তা ভাবনা করছি। তো যেহেতু এখানে আমি একা,
আমার ভিডিও করাটা আমার জন্য একটু টাফ হবে, একটু কষ্ট হবে, কারণ আমার এখানে কোনো সহযোগী নেই। তারপরে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সামনে একদম রিয়েল এবং লিগ্যাল কিছু জিনিস তুলে ধরার জন্য, যেগুলো আশা করছি আপনাদের সকলেরই পছন্দ হবে এবং আপনারা হয়তো চিন্তাও করতে পারবেন না যে এত অল্প থেকে এতটুকু কিভাবে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং আল্লাহ আমাকে অনেক তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, যার বদলতে আমি এই সোহেল রানা ভাইয়ের, খন্দকার সোহেল রানা ভাইয়ের অনুরোধে আমি আমার এই ফার্মের যে প্রোডাক্টগুলো তৈরি করেছি আমি সেগুলো আমি একে একে ছোট ছোট ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আমি এখন প্রথমে আপনাদেরকে দেখাবো আমার এখানে একটা ইনকিউবেটর আছে। যেহেতু প্রত্যেকটা কাজের শুরুটা একরকম করে করতে হয় এবং আমি চাচ্ছি যে শুরুটা আমি ইনকিউবেটর থেকে করি, কারণ ওয়েল বিজ্ঞান ইজ হাফ ডান। শুরুটা ভালো তো অর্ধেকের বেশি এগিয়ে যাওয়া। তো আলহামদুলিল্লাহ আমি শুরুটা হয়তো ভালোভাবে করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ইনকিউবেটর থেকে শুরু করি। তো দর্শক বন্ধুরা, এ হচ্ছে আমার ইনকিউবেটর এবং এখানে আমি এটার যে ফারেনহাইট রয়েছে সেটা আমি 37.5 করে রেখেছি। আজকে একটু ঠান্ডা, যার কারণে আমার ফারেনহাইট কিংবা ভিতরে যে উষ্ণতার প্রয়োজন, আমার পানি থেকে যে উষ্ণতাটা আমার প্রয়োজন, সেটাও অলরেডি কমে আছে। অলরেডি 67 আমি করে রেখেছি 85, অথচ সেখানে রয়েছে 67। তো দেখি ভিতরকার অবস্থান কি। যারা ইনকিউবেটর সম্পর্কে আমার চেয়ে ভালো জানেন তারা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি জানেন, আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো জানেন। তো এই একটা ফ্যান রয়েছে, এই ফ্যানটা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা, এই ফ্যানটা কন্টিনিউ চলে। আজকে প্রায় 4 মাস থেকে এই ফ্যানটা চলতেছে ডেলি, মোটামুটি 5-7 মিনিট 10 মিনিট বন্ধ থাকে, আর অনর্গল এই ফ্যানটা চলতে। যথারীতি আমি এখানে ঠান্ডা পানি রেখেছি এবং এখানে রেখেছি গরম পানি। এই যে ইউর মতো দেখতে পাচ্ছেন, এটা একটা হিটার, ওয়াটার হিটার, যেটার কন্ট্রোলারটা আমি এই জায়গায় সেট করে রেখেছি। এই যে টিনের বক্সটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে একটা কন্ট্রোলার রয়েছে, এটার ভিতরে আমি সেটিং করে রেখেছি। এটা প্রতি মোটামুটি আধা ঘন্টা পরে একবার করে এটা স্টার্ট হয় এবং পানিটা গরম হয়। গরম হওয়ার পরে এখান থেকে যেই উষ্ণতাটা ভেসে আসে, গরম হওয়ার পরে যে বাষ্পটা হয়, এই বাষ্পটা থেকেই আসলে পুরো মেশিনটাতে, পুরো ইনকিউবেটরটাতে আসলে উষ্ণতাটা ছড়িয়ে পড়ে এবং এটাতে আপনার ডিমের উপরে যে একটা কি বলে, এই পানির যে একটা আবরণ প্রয়োজন, সেটা আমার হয়ে যায়। তো আসুন আমরা ডিম দেখার চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আমার ইনকিউবেটরের ট্রে রাখার জায়গা। একটা ট্রেতে বাচ্চা বের করেছি, যেটা আমি এখানে বাইরে রেখে দিয়েছি। আর এগুলো প্রত্যেকটা ট্রেতে ডিম রয়েছে। এখানে রয়েছে আপনার হাঁসের ডিম, যেটা আপনার চীনা হাঁসের ডিম। এগুলোকে আমি ডেট দিয়ে রেখেছি, কারণ আমার এখানে হাঁসের সংখ্যা কম, অল্প অল্প ডিম আমি ভিতরে রাখি এবং এগুলোকে ইন ডেট, যেমন এটা একটা ইন ডেট দিয়ে রেখেছি। এটা একটা 10 তারিখে, মার্চের 10 তারিখে আমি এটার ভিতরে ডিমগুলো রেখেছি এবং এটা ফিনিশ হয়ে যাবে 32 দিন পর, অর্থাৎ 12 এপ্রিলের 12 তারিখে আমার এই ডিমগুলো থেকে বাচ্চা বেরোবে ইনশাল্লাহ, আশা করছি। তো এভাবে আমি পার্ট বাই পার্ট ডিম রাখি। এখানেও হাঁসের ডিম, এখানেও হাঁসের ডিম, এগুলো সব হাঁসের ডিম এবং এখানে এটাও হাঁসের ডিম, উপরে সবগুলো রেখেছি। এটা হচ্ছে মুরগির ডিম। এইগুলো মুরগির ডিম। এগুলো থেকে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আশা করছি আমি বাচ্চা পাবো এবং নিচেও ডিম রয়েছে যথেষ্ট। তো এইগুলো এখন আমি গত 2 দিন আগে অলরেডি বাচ্চা, গত 2 দিন আগে না, সরি, গত শুক্রবার দিন আমি বাচ্চা অলরেডি বের করেছি। তো এই ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো বের করেছি, এখন আমি সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরেকটা বিষয়ে বলে রাখি, সেটা হচ্ছে আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 1, 2, 3টা স্তর, 3টা খাঁচা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে 2টা খাঁচা রয়েছে।
এই উপরে একটা খাঁচা এবং এই যে নিচে একটা খাঁচা। তো এই 5টা খাঁচার মধ্যে আমি মোটামুটি 10 সপ্তাহের বাচ্চা রাখি। 10 সপ্তাহ এই মেশিন থেকে 10 সপ্তাহের বাচ্চা আমি এই 5টা খাঁচার মধ্যে রাখি এবং প্রতি 2 সপ্তাহ করে এক একটা খাঁচাতে আমি বাচ্চাগুলো রাখি। এখানে আমি বাচ্চাগুলো রেখেছিলাম গত 3 দিন আগের বাচ্চা, এবং এখানে আগামী ইনশাল্লাহ বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন আবারও আমি মেশিন থেকে কিছু বাচ্চা বের করে রাখবো। এখানে আনুমানিক প্রায় 50টার কাছাকাছি বাচ্চা আছে, 48টা কি 49টা বাচ্চা এখানে আছে অলরেডি, মুরগির বাচ্চা। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে অলরেডি হাঁসের বাচ্চা, রাজহাঁসের বাচ্চা আছে। একটা আমার এখানে 7টা রাজহাঁস, তার মধ্যে একটা মাত্র মাদি, আর বাদ বাকি সবগুলোই হচ্ছে নর। তো এর মধ্যে এই 6টা বাচ্চা আমি পেয়েছি। আর এই যে চীনা হাঁসের বাচ্চা এখানে আছে, রাজহাঁস এবং চীনা হাঁসের বাচ্চা আমি অলরেডি এখানে রেখেছি। তো হাঁস সম্পর্কিত জি, এখানে এই হচ্ছে আমার সেই রুম। এই রুমের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমি পানির একটা প্লেটের মতো, যেখানে একটা বাল্ব আমি লাগিয়ে রেখেছি অলরেডি। এখানেও চিকন একটা পাইপ রয়েছে। তো এই রুম হচ্ছে সেই রুম, যে রুমের মধ্যে 2 মাস 3 মাস বা সামথিং আরও এরকম বয়সী বাচ্চা, যেমন এই যে একটা মোরগ দেখতে পাচ্ছেন যেটার বয়স 3.5 মাসের মতো, এবং এখানে প্রায় এগুলা সবগুলোই একই রকম। কিন্তু এটার নিচে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো হচ্ছে আপনার একেবারে ছোট বড় মিলিয়ে এই বাচ্চাগুলো এখানে রাখা। একটু ছোটও আছে, একটু বড়ও আছে, মাঝারি আছে। আমি আপনাদেরকে বলেছি যে আমার জায়গা কম, যার কারণে আমি 2 সপ্তাহ করে বাচ্চাগুলো আমি ইনকিউবেটর থেকে বের করি। এখানে মোর দেন আপনার প্রায় 457টা বাচ্চা অলরেডি আমার এখানে আছে। তো ছোট এবং জায়গাটা ক্যামেরাতে মনে হচ্ছে কম, কিন্তু আসলে এতটা কম না, মোটামুটি 5 মিটারেরও বেশি জায়গা এখানে আছে। তো এখন মেইন কথা হচ্ছে, আমি যে এতগুলো বাচ্চা বের করলাম, সেই বাচ্চাগুলো কোত্থেকে পেলাম আমি? হ্যাঁ, এই যে একটা মজার বিষয়, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। জি দর্শক বন্ধুরা, এই হচ্ছে সেই মজার জায়গা, যেইখানে মাত্র 18 পিস মাত্র 18 পিস মুরগি রয়েছে, এবং তার সাথে 3টা মোরগ। 18 পিস মুরগি এবং 3টা মোরগ। এই 18 পিস মুরগি এবং এই 3টা মোরগ থেকে আপনারা যে বাচ্চাগুলো দেখেছেন, গত 4 মাস ধরে আমি এই বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে স্টেপ বাই স্টেপ বের করেছি। তো মুরগির শব্দের কারণে আমার কথা হয়তো শুনতে একটু কষ্ট হচ্ছে। এই হচ্ছে সেই মুরগি, যে মুরগি থেকে আমি বাচ্চাগুলো বের করেছি। যারা আজকে প্রবাসে আছেন, কারো চাকরি নাই, কারো একামা নাই, কারো মালিক নাই, এবং যারা দেশে আছেন, যারা বেকার বসে আছেন, অলস সময় কাটাচ্ছেন, দুশ্চিন্তাগ্রস্ত আছেন, তারা প্লিজ দয়া করে আমার মতো শুরু করুন। দেখুন, বিন্দু বিন্দু বালুকণা থেকেই কিন্তু অনেক কিছু তৈরি হয়। আপনারা শুরু করুন, আশা করছি অনেক কিছু পাবেন। এবং এই মাত্র কয়েকটা মুরগি থেকে এই গত 4-5 মাসের মধ্যে আমি মোর দেন 700 থেকে 800 বাচ্চা অলরেডি আমি পেয়ে গেছি। এবং আজকে এই যে সকাল 7টা বাজে, ওই যে দেখতে পাচ্ছেন মাত্র একটা ডিম পেরেছে, এবং আমি বিকাল নাগাদ আশা করছি এখান থেকে প্রায় 8 থেকে 9টা ডিম আমি পাবো। এবং এই 8-9টা ডিম একসাথে করে 5 দিনের ডিম আমি বা 6 দিনের ডিম একসাথে করে তারপর আমি ইনকিউবেটরে ঢুকাই। তো ঠিক আছে, এটা হচ্ছে মুরগির পার্ট। এবং আমি খরগোশ এবং কবুতর, ছাগল, তারপরে হাঁস, এগুলো পার্ট বাই পার্ট, মাছ এবং গ্রিন হাউস, খেজুর গাছ, এগুলো আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। জায়গাটা একটু অন্ধকার, এই রুমে বাচ্চাগুলো বড় হওয়ার কারণে আমি লাইট দিই নেই। তো লাইট না দেওয়ার কারণে বাচ্চাগুলো মানে দেখতে হয়তো একটু সমস্যা হচ্ছে দর্শক বন্ধু আপনাদের, তারপরও আমি দেখানোর চেষ্টা করছি। এমনিতে ক্যামেরাতে হয়তো একটু অল্প মনে হচ্ছে জায়গাটা, কিন্তু জায়গাটা আসলে অল্প না, মোটামুটি 5 মিটারেরও বেশি অলরেডি এখানে আছে। তো
ক্যামেরাটা একটু ঝাপসা আসতেছে, বাচ্চাগুলো দেখা যাচ্ছে না ভালো করে। একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো আলহামদুলিল্লাহ আমার এখানে যতগুলো মুরগির বাচ্চা আছে প্রায় সবগুলো বাচ্চাই সুস্থ। হ্যাঁ, এবং এই টোটাল আপনার এখানে 457, ওখানে 315, এবং রুমের ভিতরে প্রায় মোর দেন 150 অথবা 160-70 পিসের মতো মুরগির বাচ্চা রয়েছে। এই টোটাল মুরগির বাচ্চাগুলো আমি ঠিক কিভাবে সংগ্রহ করলাম এটার একটা ছোট্ট বিষয় আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হয়তো আপনাদের কাছে একটু অবাক মনে হবে, বাট এটা সত্য। দর্শক বন্ধুরা, যতগুলো মুরগি এখন পর্যন্ত আপনাদেরকে দেখালাম, সবগুলো মুরগি বাচ্চা এবং ইনকিউবেটরে যতগুলো ডিম রয়েছে তার সব কিছু মাত্র 18 পিস মুরগি এবং এই 3টা মোরগ। মাত্র 18 পিস মুরগি এবং এই 3টা মোরগ থেকে আমি অক্টোবরের 25 তারিখে দিয়েছিলাম ইনকিউবেটরে সর্বপ্রথম ডিম, যেখান থেকে আমি নভেম্বরের 16 তারিখে আমি বাচ্চা বের করেছিলাম প্রথম। এবং এখন পর্যন্ত এই মুরগিগুলো থেকে 18 পিস মুরগি, 3টা মোরগ, এবং এখান থেকে প্রত্যেক দিন আমি 5টা থেকে সর্বোচ্চ 12টা পর্যন্ত ডিম একদিনে পেয়েছি। এবং আজকেও আমাদের এখানে অলরেডি ডিম আছে, ওই অলরেডি 5টা ডিম, এখানে 2টা এবং এখানে 3টা, অলরেডি 5টা ডিম ওরা আজকে আমাকে দিয়েছে। এবং এই হচ্ছে সেই মুরগি, যে মুরগি থেকে আমি এই বাচ্চাগুলো সংগ্রহ করেছি। তো মুরগির এপিসোড থেকে আজকের মতো বিদায়, এবং আবারও ধন্যবাদ খন্দকার সোহেল রানা ভাইকে, কারণ ওনার জন্যেই আসলে এই ভিডিওগুলো করা এবং আপনাদের সামনে এই মুরগি এই বিষয়টা উপস্থাপন করা। তবে আশা করছি এবং স্টেপ বাই স্টেপ আমি মুরগি, কবুতর, খরগোশ, মাছ এবং গ্রিন হাউস এই সব কিছু ভিডিও বানিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই সুস্থতা কামনা করছি এবং আল্লাহ যেন সবাইকে স্বাভাবিক জীবনযাপনে করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।